গল্প পূর্ণতার কাব্য পর্ব 21 থেকে 25। লেখিকা তামান্না খান তমা। শীতের হালকা ঠান্ডায় প্রিয় মানুষটির উষ্ণ সান্নিধ্য যেন বেশ সুমধুর। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন, তবে এতে নিঃসন্দেহে এক বিশেষ আনন্দ উপলব্ধি করা যায়। কাব্য পূর্ণতার লেখা চিরকুট পড়ার পর থেকেই ওর মনের মধ্যে গভীরভাবে শিহরণ বয়ে যাচ্ছে। পূর্ণতার চিরকুট প্রিয় মন্দ লোক, আপনার কি জানা আছে যে আপনি ভীষণ রকমের বাজে? খুব 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 খারাপ আপনি। ঠিক যতটা খারাপ হলে কারো গাঢ় কাজল লেপটে দেওয়া যায় চোখের জলে, আপনি ঠিক ততটাই খারাপ। আপনি ততখানি খারাপ, যতখানি খারাপ হলে কঠিন চোখে তাকিয়েও সে চোখ ভিজে আসে মায়। তারপর বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে হয়, নোনা জল চোখের কার্নিশে গড়ায়। কারণ আপনি তো বারবার আমায় এভাবেই কাঁদাবেন। ওই এক খারাপ নেশা আপনার। আর আমার নেশা কি জানেন তো? আপনার মুখ। আপনি নিশ্চয়ই খুব হয়রান হচ্ছেন, ভাবছেন এসব কেন লিখছে মেয়েটা। আসলে আমি আপনার প্রিয়তা। কেমন নেশাতুর ঘোরের মধ্যে রয়েছে জানি না। যদিও আপনাকে দেখলে ঘোরে চলে যাওয়ার ব্যাপারটা আমার জন্য নতুন কোনো বিষয় নয়, কিন্তু আপনি আমার আবেগ, অনুভূতি, আমার কাছে অন্য কিছু বা অনেক কিছু। কেন অনেক কিছু? বলবো না, বাকিটা ব্যক্তিগত। আচ্ছা, আপনার কাছে কি আমার ব্যক্তিগত বলে কিছু থাকতে পারে? অবশ্যই না, কারণ আপনি মানুষটাই তো আমার ব্যক্তিগত। তাহলে বলেই ফেলি। বুঝলেন রাগে মশাই, আমি আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। আপনার মুখটা আমার হৃদয় গেঁথে গেছে, আর ভোলা সম্ভব নয়। আমি অবশ্য ভুলতে চাইও না। আপনি কেমন করে এমন অনুভূতি জন্মান আমার মনে, সেটা প্রশ্ন করা অনর্থক। বরং বলি, এমন করে অনুভূতি জন্মাতে পারেন বলে আপনি আমার প্রিয় একজন। এই যে এমন অব্যাখ্যেয় নিঃসঙ্গতা বা একাকিত্বকেও কেমন সুন্দর অনুভূতি সাজিয়েছেন আপনি আমার মনে। অনুভব না করলে কি এমন করে কেউ কাউকে অনুভূতি দিয়ে ছুঁতে পারে? আমি মনে করি আমাদের হৃদয় অসংখ্য গোপন কুঠুরি থাকে। সেই কুঠুরিতে আমরা লুকিয়ে রাখি অনেক গোপন ব্যথা, আবেগ, অনুভূতি, নিঃসঙ্গতা, যা প্রকাশ করা যায় না। সেই সব কিছু আমরা গোপন কুঠুরিতে তালা বন্ধ করে রাখি। আপনি আমার প্রথম অনুভূতি, কোনো একটা বিশেষ চরিত্র নয়, বরং আমার সব সময় কল্পনায় মনের গোপনতম অনুভূতিগুলো গোপন করেছেন নানান রূপে। আপনাকে আমার মনের গোপন কুঠুরিতে তালা বন্ধ করে রেখেছি। আচ্ছা গুরুগম্ভীর, আপনার এত রাগ কেন বলুন তো? হাসলে তো আপনাকে দেখতে বেশ লাগে। মাঝে মাঝে বাঁকা হাসবেন, আর আমি বারংবার আপনার ঠোঁট বাঁকানো হাসির প্রেমে পড়ব। আপনাকে নিয়ে কি করা যায় বলুন তো? জানেন, আপনি আমার সামনে থাকলে নিজেকে আপনার মাঝে হারিয়ে ফেলি। এই যে এমন অনুভূতি আমার মনে জাগিয়ে আপনি তো দিব্যি আছেন মাস্টার মশাই, এদিকে আমার মন যে বেঁকে বসেছে। আমি যে কাব্যর প্রেমে পড়েছি, আমার এখন কাব্য চাই। আমার মনের জন্য এমন কাব্য কোথায় পাই? এই যে আমি কেঁদে কেঁদে একটা নদী বানিয়ে ফেললাম, তার কি হবে শুনি? তার দায় কে নেবে? ইতি আপনার সেই প্রিয়তা, যাকে আমিও চিনতে পারি না। কাব্য পূর্ণতাকে বুকের মধ্যে শক্ত করে জাপটে ধরে রেখেছে। ওর গভীর নিঃশ্বাস এসে উন্মুক্ত বুকে পড়ছে, শরীর কম্পিত হচ্ছে। শিরায় উপশিরায় পুলক বয়ে যাচ্ছে, ইচ্ছে করছে নিজের সাথে পুরোটা মিশিয়ে নিতে। পূর্ণতার নড়েচড়ে কাব্যর ঠোঁট বরাবর ঠোঁট রেখে শুয়েছে। ওর প্রতিটা নিঃশ্বাস কাব্যর ঠোঁটে মুখে উপচে পড়ছে। খানিকটা দূরে সরে এসে মোহগ্রস্ত ভাবে ওর প্রিয়তাকে দৃষ্টিনন্দন করছে। পূর্ণতা আবারও কাছে এসে কাব্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমার একটা চুমু লাগবে। কাব্য স্মুখ হেসে ওর কপালে গাঢ় চুমু এঁকে দিয়েছে। পূর্ণতা মোহসূচক কণ্ঠে বলল, আপনার ঠোঁট লাগবে। কাব্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে দ্রুত উঠে ব্যালকনিতে চলে এসেছে। গ্রিল ধরে আনমনে দাঁড়িয়ে নিজেই বিড়বিড় করছে, পূর্ণ অসুস্থ, এখন উল্টো পাল্টা কিছু করা যাবে না। বুকে প্রেসার পড়লে পরে আমাকেই পস্তাতে হবে। বেশ কিছুক্ষণ পর পূর্ণতা ব্যালকনিতে এসে চোখ মুখ কুঁচকে কাব্যকে দেখছে। রাতের আধারের সাথে সাথে ওর চোখ মুখে আধার নেমেছে। রাশভারী কণ্ঠে শুধালো, আপনি এমন কেন? কি হয়েছে পূর্ণ? আমি আপনার বিয়ে করাবো। তারপর আর আপনার কাছাকাছি যাব না। ঘুমাবেন চলুন। মন খারাপ হয়েছে। পূর্ণতা ম্লান কণ্ঠে বলল, হবে কেন? এখন আমি তোকে ছুতে চাই না। জীবনেও ছোঁয়ার দরকার নেই।
আমাকে আপনি ফিল করতে পারেন না। এটা আমার দুর্ভাগ্য। কাব্য কাছে এসে জড়িয়ে ধরে ঠান্ডা স্বরে বলল, আমার চেয়ে বেশি তোকে কেউ বুঝতে পারে না। ডাক্তার পুরো 1 মাস বেড রেস্টে থাকতে বলেছে, এখন ঘুমাবি চল। পূর্ণতা কাব্যর থেকে দূরত্ব রেখে শুয়ে আছে, এবার অভিমানটা বেশ প্রগাঢ় হয়েছে। নিজ থেকে আর কখনোই ওকে কাছে পেতে চাইবে না ভেবে নিয়েছে। কাব্য কাছে আসতেই ছিটকে অনেকটা দূরে সরে এসে দেয়ালের দিকে মুখ করে শুয়েছে। অতঃপর গভীর ঘুমে পাড়ি জমালো। এভাবে আরো 15 দিন চলে গেছে। পূর্ণতা এখন পুরোপুরি সুস্থ আছে। আবিরের 2 বছরের জেল হয়েছে। ওর আম্মু এসে প্রচুর কান্নাকাটি করে কাব্যর কাছে ক্ষমা চেয়েছে যাতে কেস তুলে নেয়, কিন্তু কাব্য এমনটা করেনি। পূর্ণতার করা নিষেধ ছিল, আবিরের ব্যাপারটা যেন এড়িয়ে যায়। ওদের 2 পরিবার মিলে বিয়ের কথা চিন্তা ভাবনা করেছিল, কিন্তু কাব্য না করে দিয়েছে কারণ সামনে পূর্ণতার পরীক্ষা, অসুস্থতার কারণে পড়াশোনায় অনেক পিছনে পড়েছে। এখন আর চায় না ওর ক্ষতি হোক। পরিশেষে সিদ্ধান্ত নিয়েছে, এইচএসসি পর ওদের আবার ধুমধাম করে বিয়ে হবে। এখন রাত 1টা বাজে, পূর্ণতা হালকা ঘুমের মতো পড়ছে। কাব্য কল করেছে, রিসিভ করতেই বলল, পূর্ণ দরজাটা খোল না প্লিজ। এই রাতবিরাতে আসার কি দরকার? যদি কখনো অঘটন ঘটে তখন বেশ হবে। পূর্ণতা ঢুলতে ঢুলতে গিয়ে দরজা খুলে দিল। কাব্য বাসার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে ওকে কোলে তুলে নিয়েছ। পূর্ণতা ওর গলা জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার চৌধুরী সাহেব, মনে হচ্ছে রোমান্টিক মুডে আছেন। কাব্য বিছানায় বসিয়ে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। পূর্ণতা ব্যাগ খুলে অবাক হয়ে গেছে। সাদা রঙের একটা সুন্দর শাড়ি, সাথে ম্যাচিং কসমেটিক্স আছে। হেসে বলল, আপনি খুব রুচিশীল গুরুগম্ভীর। তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে শাড়িতেটা এখন পরে ফেল। এত রাতে শাড়ি পরব? ঘুম বের হব। পূর্ণতা শাড়ি পরছে, কাব্য বসে বসে দেখছে। কুচি দিচ্ছে আর এলোমেলো হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বলল, ওই ঠিক করে দিন না, হচ্ছেই না। এবার কাব্যর শাড়ির কুচি ঠিক করে দিয়ে নিজেই পূর্ণতাকে সাজিয়ে দিচ্ছে। সাদা শাড়ি, চোখে গাঢ় কাজল, কালো টিপ, হাতে চুড়ি, ব্যাস এটুকুই। তোকে অসম্ভব সুন্দর লাগছে প্রিয়তা। আপনি এভাবে দেখছেন কেন? আমার খুব লজ্জা লাগছে। কাব্য মৃদু হেসে মোহনীয় কণ্ঠে বলল, চল হাঁটতে যাব। আজকে আমার মনোহারিণীকে রাতের তারা ভরা জোছনার আলোতে দেখতে চাই। রাস্তায় তেমন কোলাহল নেই, 2-1টা গাড়ি আসছে যাচ্ছে। পূর্ণতা কাব্যর হাত ধরে ধীরে ধীরে হাঁটছে আর একের পর এক প্রশ্ন করছে। কাব্য মুগ্ধ হয়ে শুনে ওর দিচ্ছে। সংসার নিয়ে আপনার চিন্তা আছে? হুম আছে তো। বিয়ের পর সংসার কি কেমন হয়? রোজ সকালে তোর উষ্ণ ঠোঁটে চুমু খেয়ে অফিস যাওয়া, সন্ধ্যায় বাড়ি ফিরে একসাথে টিভি দেখা, রাত জেগে তোর অহেতুক গল্প শোনা, গভীর রাতে তোকে আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে নেওয়া, আর ছুটির দিন তোর পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া। আমি সংসার বলতে এইটুকুই বুঝি। আচ্ছা, মানুষ মূলত বিয়ে করে কেন? যৌবন বয়সে প্রেমিকা, আর শেষ বয়সে একজন বিশ্বস্ত সঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষায়। কাব্য পূর্ণতাকে পাজাকলে তুলে নিয়ে হাঁটছে। রাতের আকাশে অর্ধেক চাঁদ, জ্যোৎস্না ভরা তারা, প্রকৃতির হিমেল বাতাস, হালকা শীত, সাথে ভালোবাসার মানুষ। এই অনুভূতি ভীষণ অদ্ভুত। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। কাব্য আকাশ দেখছে আর চোখে ওর প্রিয়তাকে। অতঃপর নীরবতা ভেঙে বলল, হৃদয়হরিণী, আজ তোকে ভীষণ মায়াবী লাগছে। কিন্তু এত পাতলা শাড়ি পরেছিস কেন? শাড়ির আড়ালে তোর পেট দেখা যাচ্ছে। পূর্ণতার রাগ মাখা সরু চোখে তাকালো। সে চোখে কি মায়া মেশানো, মনে হচ্ছে যেন কাব্যর শরীর অদ্ভুত শিহরণে আচ্ছন্ন করে ফেলছে। ভারী কণ্ঠে জ্ঞাপন করল, মোটেও আমি পাতলা শাড়ি পরিনি আর আমার পেট দেখা যাচ্ছে না। এসব আপনার নষ্ট মাথার চিন্তা ভাবনা। কাব্য চোখ সরিয়ে আবারও চাঁদের দিকে দৃষ্টি ফেরাল। মনে হয় যেন হিমশীতল বরফের মতো জমে গেছে ওর শরীর। এই রহস্যময় রূপগঞ্জ শহরটা নরক হয়ে উঠেছে। যতদূর সামনে যায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর মশার ভনভনানি ছাড়া কিছুই নেই। শীতের রোদেলা দুপুর, শুধু অলসতায় ভরা অনুভূতি আর হালকা রোদ মাখার মজাই আলাদা। দুপুরের নরম রোদ যেন মনের ভিতর উষ্ণতা এনে দেয়। এই রোদ মাখা মুহূর্তগুলো দারুণভাবে উপভোগ করা যায়। পূর্ণতা গোসল করে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসেছে। আগামী কাল থেকে কলেজের ক্লাস শুরু হবে,
তাই বই নিয়ে একটু আধটু ঘাটাঘাটি করছে। সুস্থ হওয়ার পর কাব্য কলেজে কোচিং করতে নিষেধ করে দিয়েছে, এই জন্য এতদিন যায়নি। শুধু দিশার সাথে ফোনে টুকটাক কথা হয়েছে। কাব্য ঘুম থেকে উঠেই ওর খালার বাসায় চলে এসেছে। পূর্ণতার রুমে এসে ওকে দেখতে না পেয়ে ব্যালকনিতে উকি মেরে দেখল, ভেজা চুলে সাদা রঙের একটা কুর্তি পরে আছে, রকিং চেয়ারে বসে দুলছে। কাব্য এসে সামনে দাঁড়াতেই উঠে বলল, আপনি বসুন। পূর্ণতা কাব্যর কোলে বসে সুমিষ্ট কণ্ঠে শুধালো, খেয়ে এসেছেন? না, এখন খাবো না। উফ, কেন বলুন তো? খাওয়ার চেয়ে তোকে দেখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি খাবার নিয়ে আসব। চুপচাপ বসে থাক, একদম নড়বি না। আমি একটু রুম থেকে আসছি। কোথাও যেতে হবে না। যেতেই হবে, ছাড়ুন না। কি হয়েছে বলতো? আপনি কি পাদ টাদ দেন না নাকি? আবার বিয়ে করি, তারপর দুজন একসাথে পাতব? অসভ্য লোক একটা, লজ্জার শরম মতেও নেই। দিয়ে ফেল, কেউ নিষেধ করেছে? আমার কি আপনার মতো লজ্জার শরম কম নাকি? কাব্য হেসে বলল, দিন দিন মারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিস, যা দৌড় লাগা। পূর্ণতা উঠে দৌড়ে রুমে চলে এসেছে, ফুস করে ছেড়ে পেটে হাত দিয়ে বলল, এবার শান্তি। সন্ধ্যায় কাব্যর শরীর খারাপ লাগছে। সেই দুপুর থেকেই মাথা ব্যথা করছে, তার মধ্যে ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে। পূর্ণতা তখন ঘুমিয়েছিল, টের পায়নি। 7টার দিকে নাস্তা করে ওরা পড়ার টেবিলে বসেছে। কাব্যর চোখ মুখ এলোমেলো লাগছে, বারবার টেনে টেনে দীর্ঘশ্বাস ফেলছে। পূর্ণতা ব্যাপারটা খেয়াল করে শীঘ্রই কাছে এসে কাব্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিচলিত কণ্ঠে একই প্রশ্ন ছুটছে, আপনার কি হয়েছে? কাব্য দুর্বল দৃষ্টিতে তাকিয়ে প্রত্যুত্তর করল, আমার ভালো লাগছে না পূর্ণ, সবকিছু কি রকম ধোঁয়াশা লাগছে। চারদিকে অন্ধকার, দেখছি একটু ঘুমাবো। পূর্ণতা কাব্যকে বেডে শুয়ে দিয়ে পাশেই চিন্তিত ভঙ্গিতে বসে আছে। মেহেরিন খান এসে মাথায় তেল দিয়ে কপালে মুখ লাগিয়ে মালিশ করে দিচ্ছে। পূর্ণতার নজর পড়ল ওর ডান হাতের কনুর উপর, জায়গাটা কালো হয়ে আছে দেখেই আটকে উঠল। প্রায় 2 ঘন্টা পর কাব্য স্বাভাবিক হয়েছে। ওর খালার উদ্দেশ্যে জ্ঞাপন করল, কাল জুমান আসবে। আমি আজকে পূর্ণকে নিয়ে যাব, কয়েকদিন আমার কাছে থাকুক। তারপর রাতের খাবার খাওয়ার পর ওরা চলে এসেছে। পূর্ণতা সেই সন্ধ্যা থেকে মুখ ভার করে আছে। বাসায় এসে ওর খালা খালুর সাথে দেখা করে কাব্যর রুমে চলে এসেছে। সোফায় বসে আনমনে কিছু একটা ভাবছে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কাব্য পাশে বলে মৃদুস্বরে বলল, পূর্ণ কি হয়েছে? সেই তখন থেকে চুপ করে আছিস, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছিস না। আমি কি কোনো ভুল করেছে? খুন চরম অন্যায় করেছেন। সরি আর হবে না। কি ভুল করেছেন সেটা জানতে চাইবেন না? না, তবে কি করলে তোর মন ভালো হবে আমায় বল। আপনি তো কখনোই কাউকে সরি বলেন না, তাহলে আমার বেলায় যখন তখন বলে ফেলেন কেন? কারণ তুই শুধু আমার, তোর বেলায় সরি বলতে কোনো দ্বিধাবোধ হয় না। আপনি কষ্ট পেলে আমায় বলেন না কেন? আমি যতটা কষ্ট পাবো তার থেকেও বেশি কষ্ট তুই পাবি, সেটা আমি জানি। হাতে ব্যথা পেয়েছেন কখন? বিকলে ওয়াশরুমে পড়ে গেছিলাম। এখন কি ব্যথা করছে? না, ঠিক আছি। বহুদিন চা খান না, চলেন আজকে চা খাবো। আমার চা খেতে ভালো লাগে না। আমি জানি আপনার চা পছন্দ। একটা তুচ্ছ কারণে খাওয়া বন্ধ করে দিয়েছেন, এটা ঠিক নয়। তোর জন্য শুধু চা কেন, পুরো দুনিয়া ছেড়ে দিতে পারি। শূন্যের উপর ঝুলে আছে আধখানা চাঁদ, জ্যোৎস্না বিলায় রোজ রাতে নিয়ম করে, বাস্তবতার মুখোমুখি ঝলসানো আবেগ থাকে। ব্যালকনিতে বসে ওরা দুজন চা খাচ্ছে। পূর্ণতা এক প্রকার জোর করেই কাব্যকে খাইয়েছে। আজকে ওরা দুজনেই বেশ খুশি। চা খাচ্ছে আর সময়টা উপভোগ করছে। দূরের ঝিঝি পোকার ডাক আর চায়ের কাপে ফুঁক দেওয়ার শব্দ হচ্ছে। নীরবতা ভেঙে কাব্য বলল, শীতের রাতে ঝিঝি পোকার ডাক সাধারণত একটানা এবং একঘেয়ে শোনায়। এই ডাক এক ধরনের সুরের মতো, রাতের গম্ভীরতা ভেদ করে কানে বাজে। কাব্য নীরবতা ভেঙে শুধালো, পূর্ণ, তুই আমাকে খুব অপছন্দ করিস তাই না? অদ্ভুত কথা বলছেন কেন? এই যে কারণে অকানে তোর সাথে রাগ দেখাই, অতিরিক্ত শাসন করি, এসবে তোর প্রচুর রাগ হয়। আপনার শাসন আমাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। রাগ হলেই বাকি, যদি কখনো জঘন্য অন্যায় করে ফেলি যেটা
ক্ষমার অযোগ্য তখন কি করবি? আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে হৃদস্পন্দন শুনব। কাব্য নিশ্চুপ। কি হয়েছে আপনার? কিছু না, ঘুম পাচ্ছে। আপনার চোখের ভাষা আমি পড়তে জানি। কিছু হয়নি, এমনি বললাম। কথা এড়াচ্ছেন। হুম। তোর বুকে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে। অনেক রাত হয়েছে, রুমে চলুন। কুয়াশার চাদরে মোড়া স্নিগ্ধ সকাল, মিষ্টি রোদ এবং ঠান্ডা বাতাসে নতুন দিনের সূচনা। কাব্য পূর্ণতাকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে। বহুদিন পর দিশার সাথে দেখা বান্ধবীকে পেয়ে কথার চুলি খুলে বসেছে। পূর্ণতার অসুস্থতার সময় দিশা ওর আম্মুর সাথে এসে দেখা করে গিয়েছিল। ওরা চলে যাওয়ার পর জুমান এসেছে আয়ান এবং ওর শাশুড়িকে নিয়ে। বাড়িতে রান্নার আয়োজন চলছে। আশরাফ চৌধুরী অফিস থেকে দুপুরের দিকে ফিরেছে। পূর্ণতার কলেজ ছুটি হলে কাব্য ওকে বাসায় পৌঁছে দিয়ে আবারও অফিসে চলে যাবে। বাড়ির গেটে বাইক থামালো, অতঃপর চিন্তিত ভঙ্গিতে বলল, আয়ান এসেছে হয়তো, ওর কাছাকাছি যেন না দেখি। আচ্ছা, আপনি কখন আসবেন? এতদিন পর অফিস করছি, কাজের প্রেশার বেশি। ফিরতে সন্ধ্যা হবে, গিয়ে খাবার খেয়ে রেস্ট নে। কাব্য চলে যাওয়ার পর পূর্ণতা সবার সাথে কুশল বিনিময় করে রুমে এসে ফ্রেশ হয়েছে। সবাই ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে, আয়ান আর চোখে পূর্ণতাকে দেখছে। খাবার শেষ করে বাড়ির সকলে মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছে। পূর্ণতা আর জুমান একটা গেম খেলছে। জুমু আপু থাপ্পড় গেম খেলবা, যে আগে চিৎকার করবে সে হেরে যাবে আর যে চিৎকার করবে না সে উইন। আচ্ছা, আয় শুরু করি। পূর্ণতা জুমানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে, ও ব্যথা পেয়েও চুপ করে আছে। এবার জুমানের পালা। পূর্ণতা হুট করে চিৎকার করল, জুমু আমি হেরে গেছি। জুমান তাজ্জব বনে গেল, বোকার মতো তাকিয়ে মাথা চুলকাচ্ছে। আয়ান সহ বাকিরা দেখে হাসছে। আজকে ভাই আসুক, তোর খবর আছে। তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? হুম, ভয় পাও না, চোখ রাঙালে শুধু মুতে দেও। জুমু মানসম্মান সব শেষ করবে নাকি? বাকিরা সবাই হেসে কোটি কোটি হচ্ছে। দিনের শেষে যখন সূর্যটা ধীরে ধীরে অস্ত যায়, তখনই শুরু হয় এক নিস্তব্ধতা আর সৌন্দর্যের গল্প, সন্ধ্যা। ব্যস্ততার পর একটু থেমে নিজের সাথে কথা বলার মুহূর্ত আমরা সন্ধ্যায় খুঁজে পাই। পূর্ণতা বাগানে আছে, কাব্য এখনো আসেনি। ওর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে বাইক নিয়ে কাব্য গেটের ভিতরে ঢুকল। পূর্ণতা দৌড়ে গিয়ে ঝাপটে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঘেমে আছি পূর্ণ, ছাড় না, আগে ফ্রেশ হয়ে নেই। না, এতক্ষণ পর পেয়েছি, এখন ছাড়ব না। পূর্ণতা কাব্যর গোছালো চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনি ভীষণ বাজে, সারাদিন কি একবারও আমায় মিস করেননি? করেছি তো, খুব ব্যস্ত ছিলাম এই জন্য কল করিনি। এরপর কাব্য রুমে এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসল, সবারই টুকটাক কথা বলছে আর নাস্তা করছে। জুমান পূর্ণতা আবারও দুষ্টামিতে মেতে উঠেছে। অনেক দিন পর দুই বোন একসাথে হয়েছে, তাই মন খুলে সময়টা উপভোগ করছে। জুমান পূর্ণতার মুখের সামনে চামচ ধরে বলল, ম্যাম পুরুষ মানুষের উদ্দেশ্যে কিছু বলুন। পূর্ণতার গলা খাকারি দিয়ে বলে উঠল, পুরুষ মানুষ আসলেই খুব অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। ওরা সব সময় ছাত্র, মা মনে করে বউ শিখিয়ে দিয়েছে, বউ মনে করে মা শিখিয়ে দিয়েছে। ছোটবেলায় মা বলে বাবা তুমি কিছু বুঝ না, বিয়ের পর বউ বলে বাবু তুমি কিছু বুঝ না, তারপর ছেলেমেয়ে বলে বাবা তুমি আসলে কিছুই বুঝ না। পুরুষ মানুষ তো এটাও বুঝে না, তার বোঝার বয়স কখন? কাব্য শুনে কপাল কুঁচকে তাকিয়ে আছে, বাকিরা সবাই হৈ হৈ করে হাসছে। আশরাফ চৌধুরী হেসে বলল, মামনি একদম ঠিক বলেছ, আসলে আমরা খুব অসহায়। এরপর জুমান ট্রেতে করে সবার জন্য পায়েস নিয়ে আসছে, একে একে সবাইকে তুলে দিচ্ছে। কাব্যকে দিতে গিয়ে বাটি সহ গরম পায়েস ওর পায়ের মাংসপেশিতে ফেলে দিয়েছে। কাব্য চোখ মুখ কুঁচকে শক্ত হয়ে বসে আছে। পূর্ণতা দ্রুত উঠে ওর কাছে আসতেই হাত বাড়িয়ে বাধা দিল, কারণ পায়েসের বাটি পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কাচের টুকরো এদিকে সেদিকে ছড়িয়ে পড়েছে। যাতে পূর্ণতার পায়ে না লাগে এই জন্য ওকে সামনে আগাতে নিষেধ করেছে। তাও পূর্ণতা জোড়া যাবৎ কাছে এসে জগ নিয়ে কাব্যর পায়ে পানি ঢালছে। জুমান দৌড়ে বরফ আনতে গেছে। মেহেরুমা চৌধুরী ব্যাকুল হয়ে বসে পড়ছে। শীতের মধ্যেও কাব্য শুধু ঘামছে, পায়ে প্রচণ্ড রকমের জ্বলছে। জুমান বরফ আনার পর পূর্ণতা ট্রাউজারের উপর থেকেই বরফ লাগাচ্ছে।
বেশ কিছুক্ষণ পর আশরাফ চৌধুরী খেয়াল করল ফ্লোরে ছোপ ছোপ রক্তের দাগ। পূর্ণতার পায়ে কাচের টুকরো ঢুকে রক্ত বের হচ্ছে। কাব্য দ্রুত উঠেই সামনে থাকাটি টেবিলের উপর পূর্ণতাকে বসিয়ে উত্তেজিত হয়ে পা চেক করছে। গভীরভাবে ক্ষত হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। কাব্য কাচ বের করার চেষ্টা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে দাঁত দিয়ে তুলে ফেলছে। পূর্ণতা ফুপিয়ে কাঁদছে। সবাই মিলে ওকে শান্ত করার চেষ্টা করছে। কাব্য নির্বাক ভঙ্গিতে বসে আছে। চোখে মুখে করুণ ভাব স্পষ্ট ফুটে উঠেছে। অতিরিক্ত ঘেমে থাকার কারণে মেহেরুমা চৌধুরী এসে ছেলের শরীর থেকে টি শার্ট খুলে ফেলছে। পূর্ণতা দ্রুত কাব্যর সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, খালাম্নি টি শার্ট খুলেছ কেন? আমাকে দাও বলছি। মেহেরুমা চৌধুরী হতভম্ব হয়ে এগিয়ে দিল। পূর্ণতা দ্রুত কাব্যকে টি শার্ট পরিয়ে দিয়ে হাত ধরে টেনে রুমে নিয়ে এসেছে। কাঁদতে কাঁদতে ওর পায়ে বরফ লাগাচ্ছে। কাব্য শুধু দেখছে, কিছুই বলছে না। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে আছে। আকাশে মস্ত এক ফালি চাঁদ জানালার গ্রিল ভেদ করে আছে। পূর্ণতা কাব্যর কোলে বসে গগন পানে তাকিয়ে অশ্রুবিসর্জন দিচ্ছে। চোখে মুখে একরাশ মন খারাপির সাথে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। চাঁদের আলোতে সেগুলো যেন মুক্ততে পরিণত হয়েছে। কাব্য বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, পূর্ণ, আমি এখন ঠিক আছি তো, আর কত কাঁদবি? পূর্ণতা নাক টানতে টানতে বলল, পুড়ে গেলে কেমন লাগে আমি সেটা জানি। হয়েছে তো, এবার আমার ঘর ভেসে যাবে। বুকে কান পেতে দেখো না একবার, কেমন ধরফর করছে। পূর্ণতা নিশ্চুপ হয়ে বসে আছে। দুজনের মধ্যে নীরবতা। পরদিন সকালটা বেশ কুয়াশা আচ্ছন্ন। আকাশের রং ধূসর বা সাদাটে দেখাচ্ছে এবং দিনের আলো কম থাকার কারণে পরিবেশ কিছুটা অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। শীতকালে মেঘলা আকাশ সাধারণত বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস দেয় না, তবে আর্দ্রতা বেশি থাকার কারণে ঠান্ডা অনুভূতি আরও বাড়ে। বাহিরে প্রচণ্ড রকমের শীত পড়ছে। কাব্য রোজকার মতো পূর্ণতাকে কলেজে পৌঁছে দিয়ে নিজেও অফিসে চলে গেছে। সন্ধ্যাবেলা পূর্ণতা আনমনা হয়ে ছাদে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখছে। কাব্য এখনও অফিস থেকে ফিরেনি। জুমানরা আগামীকাল চলে যাবে, এই জন্য ওর খালা খালু রাতে দেখা করতে আসবে। আয়ান অনেকক্ষণ যাবৎ পূর্ণতাকে না দেখে খুঁজতে খুঁজতে ছাদে এসেছে। পাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে শুধালো, পূর্ণতা, তোমার কি মন খারাপ? পূর্ণতা দৃষ্টি ফেরালো। আয়ানকে এক নজর দেখে চোখ সরিয়ে নিয়ে আবারও আকাশ পানে তাকালো। মৃদুস্বরে বলল, না আমার একটা কথা রাখবে প্লিজ। আগে বলুন, রাখার মতো হলে রাখব। তোমাকে একবার ছুতে চাই, বুকে আসবে। অদ্ভুত লোক তো আপনি। যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিন খুব মনে ধরেছিল। পুরো 1 মাস কত কি ভেবে ফেলেছি। এত জল্পনা কল্পনা আবেগের রং নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। যখন কাব্য ভাইয়ের পাশে তোমায় দেখি, বিশ্বাস করো আমার কলিজা পুড়ে যায়, মনে হয় যেন কেউ মস্তিষ্কে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কি করব তুমিই বলো। আমি জানি না, যাচ্ছি। পূর্ণতা চলে যেতে নিলেই আয়ান হাত ধরে ফেলে রুক্ষ মেজাজে বলে উঠল, শুধু একবার শক্ত করে জড়িয়ে ধরব, তারপর আর কখনোই তোমার সামনে দাঁড়াবো না। আমার ইচ্ছেটা পূরণ করো। পূর্ণতার দৌড়ে কোনো রকম ছাদ থেকে রুমে এসে অবাক হয়ে গেল। কাব্য ফ্লোরে বসে আছে, ওর ফোন আর গলার টাই পাশে এলোমেলো হয়ে পড়ে আছে। কাছে এসেই আতঙ্কিত গলায় শুধালো, আপনার কি হয়েছে? কাব্য কোনো প্রত্যুত্তর করল না। পূর্ণতা পুনরায় শুধালো, এভাবে বসে আছেন কেন? কাব্য বিষণ্ণ চোখে তাকিয়ে উঠে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিচ্ছে আর কিছুক্ষণ আগের ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভাবছে। প্রায় 1 ঘন্টা পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখল পূর্ণতা চিন্তিত ভঙ্গিতে বিছানায় বসে আছে। কাব্য কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে আসছে। লিভিং রুমে ওর খালা খালু বসা, জুমানের শাশুড়ির সাথে গল্প করছে। আগামীকাল জায়ান এসে ওদের নিয়ে যাবে। মন খারাপের রাত বড্ড দীর্ঘ হয়। রাতের নীরবতা অনেক সময় একাকিত্বের অনুভূতি বাড়িয়ে দেয়, যা আমাদের মনে দুঃখকে আরও গভীর করে তোলে। পূর্ণতা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কাব্য চোখ বন্ধ করে আছে। আসার পর একবারও ওর সাথে কথা বলেনি। পূর্ণতা অনেক রকমের চেষ্টা করছে, এটা সেটা প্রশ্ন করছে, কাব্য প্রত্যুত্তর করেনি। ওর রাগের কারণ বুঝতে পূর্ণতার অসুবিধা হয়নি। কাছে এসে কাব্যকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলল, এই শুনছেন? কাব্য নিশ্চুপ।
রাশভারী কণ্ঠে পুনরায় শুধালো, আমি চলে আসতে নিয়েছিলাম, উনি জোর করে হাত ধরেছে। এখন ঘুমা, আমায় বিরক্ত করিস না। এবার পূর্ণতার বেশ অভিমান হলো, চুপ করে উঠে এসে ব্যালকনিতে বসে পড়েছে। বুকে হালকা ব্যথা অনুভব করছে, মুখ চেপে কাঁদছে, ওর শরীর খুব খারাপ লাগছে। দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর কাব্য ব্যালকনিতে এসে পূর্ণতাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওকে বুকে জড়িয়ে নিজেও শুয়ে পড়ছে। বরাবর পূর্ণতা কাব্যর বুকে থাকলে বাচ্চাদের মতো শান্ত হয়ে যায়, কিন্তু এখন বারবার নড়ছে। কাব্য বুঝতে পেরে উঠে বসে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? পূর্ণতা বুকে হাত রেখে ডুকরে কেঁদে উঠল। কাব্যর বুঝতে বাকি রইল না ঠিক কি হয়েছে। দ্রুত উঠে কম্পিউটার টেবিলের ড্রয়ার থেকে ঔষধ বের করে পূর্ণতাকে খাইয়ে দিয়েছে। কোলের মধ্যে নিয়ে বসে শুধালো, খুব বেশি কষ্ট হচ্ছে? আপনার চুপ থাকাটা এর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। তাহলে আমার কথা শুনিস কেন? উনাকে দেখে আমি চলে আসছিলাম তখন হাত ধরে টানাটানি করছিল, বারবার বলছিল জড়িয়ে ধরতে চায়। কাব্য গভীর দৃষ্টিতে পূর্ণতার মুখ পানে তাকালো, মৃদুস্বরে বলল, ধরেছে? না, তবে কাল সকালে আমি গিয়ে ধরব। তারপর কি হবে? আপনি রেগে সবকিছু উল্টা পাল্টা করবেন। শুধু উল্টো পাল্টা, ডিরেক্ট বাড়িতে আগুন লাগাবো। হয়েছে, আমার সুখের সংসারে আগুন লাগাতে হবে না, আপাতত একটা চুমু খান। কাব্য মৃদু হেসে ওর গালে, কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণের মধ্যে পূর্ণতা গভীর ঘুমে ঢলে পড়েছে। ওর ঘুমন্ত মুখখানা বাচ্চাদের মতো কোমল লাগছে। কাব্য নেশাতুর চোখে দৃষ্টিনন্দন করে বিড়বিড় করল, তোর এই ঘুমান্ত মুখটা আমার সারাদিনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। পরদিন দুপুরে জায়ান চলে এসেছে। কাব্য অফিস থেকে ফিরলেই জুমান ওরা চলে যাবে। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। গতকালকের ব্যাপারটা নিয়ে জুমান মন খারাপ করে আছে। ওর আম্মু মন ভালো করার জন্য সান্ত্বনা দিচ্ছে। সন্ধ্যার আগ মুহূর্তে কাব্য চলে এসেছে, রুমে গিয়ে দেখল পূর্ণতা ঘুমাচ্ছে আর আয়ান বিছানায় বসে আছে। দেখে মেজাজ চরম পর্যায়ে বিগড়ে গেছে, ধপ করে সোফায় বসে জায়ানকে কল করল। আয়ান ওকে দেখেই দ্রুত রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসেছে। জায়ান কল রিসিভ করতেই কাব্য গম্ভীর কণ্ঠে বলল, দ্রুত আমার রুমে এসো। জায়ান সোফায় হতবাক হয়ে বসে আছে। নিজেকে সংযত রেখে কাব্য বলল, আমি এসব একদম এলাও করব না। কাল সন্ধ্যায় তোমার ভাই পূর্ণকে জোরজবরদস্তি করেছে, আজকে বেডরুমে এসে বসে আছে। আমি যদি একবার ভুলে যাই সেকে, তাহলে কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাবে না। সো বি কেয়ারফুল। জায়ান চিন্তা ভাবনা করে বলল, আমার ভাই এই রকম কাজ আর কখনোই করবে না, আপনি নিশ্চিত থাকুন। আমরা এখনই চলে যাব, আপনি ফ্রেশ হয়ে নিচে আসেন। ওর ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। কাব্য উঠে ফ্রেশ হয়ে পূর্ণতাকে ডাকল। ঘুম ভাঙতেই ওর বুকে চাপিয়ে পড়ে আহ্লাদী কণ্ঠে বলল, কল দিয়েছিলাম রিসিভ করেননি কেন? তার মানে আমার চাঁদটা আজকে আমাকে ভীষণ মিস করেছে, তাই তো? আপনি খুব ব্যস্ত থাকেন। ভাবছি জবটা ছেড়ে দিয়ে নিজে কিছু করার ট্রাই করি। চাকরি ছাড়বেন কেন? আমার প্রিয়তাকে সময় দিতে পারি না, সারাদিন প্রচুর ব্যস্ত থাকি। তার চেয়ে বরং বিজনেস নিয়ে ভাবি। চলছে চলুক, যথা আজ্ঞা মনোহরিণী। সময়কে আমরা বিভিন্নভাবে অনুভব করতে পারি, যেমন দিন, মাস, বছর হিসেবে। প্রতিটি মুহূর্ত অতীত হয়ে যায় এবং নতুন মুহূর্ত আসে। এই যাওয়া আসার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়। চলে গেল আরও 1 মাস। কাব্যর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ফাইনাল পরীক্ষা চলছে। ওর নিজের পড়াশোনা, জব, পূর্ণতার খেয়াল রাখা সবকিছু মিলিয়ে হিমশিম খাওয়ার মতো অবস্থা। সারাদিন এসব নিয়ে খাটাখাটি করে রাতে খুব ক্লান্ত হয়ে যায়। মাঝে মধ্যে পূর্ণতার সাথে খিটখিটে মেজাজে কথা বলে, এতে ও কষ্ট পেলেও কাব্যকে বুঝতে দেয় না। সূর্যাস্তের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আকাশের বুকে গাঢ় রঙের খেলা। কমলা, বেগুনি আর গোলাপি আভায় ছেয়ে গেছে দিগদিগন্ত। গাছের পাতারাও যেন সেই বিষণ্ণতার সাক্ষী, বাতাসের হালকা স্পর্শে শরীরে শিহরিত জাগে। পাখির ডাক থেমে গেছে, চারপাশ শান্ত, নীরব। একাকিত্ব গ্রাস করছে মনকে, স্মৃতির আনাগোনা বাড়ছে বুকের ভেতর। এ যেন প্রকৃতির এক বিষণ্ণ গান, যা হৃদয়কে ছুঁয়ে যায়। সন্ধ্যাবেলা পূর্ণতা ব্যালকনির গ্রিল ধরে আনমনে দাঁড়িয়ে আছে,
দুপুর থেকেই তলপেটে খুব ব্যথা অনুভব করছে। কাব্য ইদানিং ওকে সময় কম দেয়, অল্পতেই রেগে যায়, বেশিরভাগ সময় খিটমিটে মেজাজে থাকে। এই বিষয়গুলো ভেবেই পূর্ণতা মন হুহু করে উঠল, নিজের অজান্তেই দুচোখ থেকে ফোঁটা জল গড়িয়ে পড়ল। বাম হাতের উল্টো পিঠ দিয়ে চোখে পানি মুছে রুমে এসেছে। কাব্যর নাম্বারে কল করতেই ফোনের অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ব্যস্ত আছি রে পূর্ণ। সময় হলে আমি পড়াতে আসব, তুই এখন নাস্তা করে টেবিলে বসো। পূর্ণতাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। পূর্ণতা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করে ক্লান্ত হয়ে বিছানায় এসে বসেছে। ওর আম্মু নাস্তা নিয়ে রুমে এসে দেখল মেয়ের চোখে মুখে অবসাদ। মনমরা হয়ে খাটে বসে আছে। কারণ জিজ্ঞেস করতেই পূর্ণতা জানালো, এমনি হালকা পেট ব্যথা করছে, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। কাব্যকে কিছু বলার দরকার নেই, তাহলে খুব চিন্তা করবে। এমনিতে আগামীকাল উনার পরীক্ষা আছে। রাত 8টায় কাব্য এসেছে। অসুস্থতার সময় মানুষ হতাশ এবং বিষণ্ণ থাকে। রাতের বেলা এই অনুভূতিগুলো আরও তীব্র হয়। অসুস্থ ব্যক্তিরা তাদের প্রিয়জনের সান্নিধ্য কামনা করে, যারা প্রচুর যত্ন নিবে এবং কষ্ট লাঘব করবে। পূর্ণতার পিরিয়ড পেইন হচ্ছে, রাত গভীর হওয়ার সাথে সাথে শরীর আরও খারাপ হতে শুরু করেছে। ব্যথা যেন ক্রমশ বাড়ছে, ঘড়ির টিক টিক শব্দটাও বিরক্তিকর লাগছে। কিছু একটা অভাব অনুভব করছে। আজ সারাদিন কাব্যর জন্য মন খারাপ ছিল। কল কেটে দেওয়ার পর কষ্টটা যেন আরও ভারী হয়েছে। ব্যথায় কাতরাচ্ছে, খুব করে চাইছে কাব্য আসুক। রাত 8টার পর কাব্য এসেছে, উন্মাদ হয়ে। জিজ্ঞেস করল, খালাম্মি ওর কি হয়েছে? পেট ব্যথা করছে, কি করব বুঝতে পারছি না। ডাক্তারের কাছে নিয়ে যাব নাকি? কাব্য শুনেই অস্থির হয়ে পূর্ণতার হাত ধরতে যাবে, তখনই ছিটকে খানিকটা দূরে চলে এসেছে। ফালফাল দৃষ্টিতে তাকিয়ে অভিমান করে মুখ ঘুরিয়ে নিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ছে। মেহেরিন খান বুঝতে পেরে তড়িৎ গতিতে রুম ত্যাগ করল। কাব্য আহত চোখে আবারও কাছে যেতেই পূর্ণতা মৃদুস্বরে বলে উঠল, খুব সহজে পেয়ে গেলে বুঝি অবহেলা বেড়ে যায়, তাই না? মনে হলো যেন কাব্যর কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ব্যাকুল হয়ে বলল, একটু ব্যস্ত ছিলাম পূর্ণ, বই পড়ছিলাম। পূর্ণতা বিষাদমাখা কণ্ঠে শুধালো, 24 ঘন্টার মধ্যে আমায় রোজ 1 ঘন্টা সময় দেওয়া যায় না? লাস্ট কবে আমার সাথে ভালো করে কথা বলেছেন? বোধহয় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা উচিত হয়নি, এর চেয়ে মরে যাওয়া ঢের ভালো ছিল। কারণ আপনার অবহেলা সহ্য করার মতো ধারণ ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। মাঝে মধ্যে মনে হয় আমি সৌভাগ্যবতী, আবার মাঝে মধ্যে মনে হয় আমার মতো হতভাগী আর কেউ নেই। Forgive me, I will never do it again. পূর্ণতা পেটে হাত রেখে ব্যথিত কণ্ঠে বলল, যান বাসায় গিয়ে পড়তে বসুন, আপনার কালকে পরীক্ষা। কাব্য নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এসেছে। পূর্ণতা অবাক চোখে তাকিয়ে ওর চলে যাওয়া দেখছে। এতক্ষণ রেগে বলেছে কাব্য যে সত্যি চলে যাবে এটা ভাবেনি। চোখ বন্ধ করে ভাবছে, মানুষটার এত পরিবর্তন ঘটল কি করে। বেশ কিছুক্ষণ পর পূর্ণতা পেটের উপর গরম কিছু অনুভব করতে বেগবান গতিতে চোখ খুলল। কাব্যকে দেখেই পেটের উপর থেকে হট ওয়াটার ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনি এখনো যাননি কেন? কাব্য কোনো প্রত্যুত্তর করেনি। আবার হট ওয়াটার ব্যাগ তুলে এনে পাশে বসে ধীর কণ্ঠে বলল, গরম পেলে কিছুটা স্বস্তিদায়ক লাগবে। লাগবে না আমার এসব, আহ্লাদ দেখাতে হবে না। আপনি চলে যান প্লিজ, আমার বিরক্ত লাগছে। শ্বশুর বাড়িতে এসেছি আর বউ তাড়িয়ে দিচ্ছে। পূর্ণতা শান্ত ভঙ্গিতে শুধালো, এতদিন কোনো খোঁজ খবর রেখেছেন? মন চাইলে সন্ধ্যায় 1 ঘন্টা পড়াতেন, বেশিরভাগ সময় আম্মুর সাথে কলেজে গিয়েছি, আসছি। কল করলেও ভালো মন্দ না শুনেই কেটে দিয়েছেন। তবে আজকে কেন এত আদিক্ষেতা করছেন? কাব্য বুঝতে পেরেছে ওর প্রিয়তার অভিমানের ভাষা। নরমস্বরে বলল, পূর্ণকাল আমার পরীক্ষা শেষ। এখন রেজাল্ট খারাপ হলে পুরো 4টা বছর নষ্ট হয়ে যাবে। এই জন্য তোকে সময় দিতে পারিনি। আমি দুঃখিত, কি করলে তুই শান্ত থাকবি বল না? আপনি চলে যান, আপাতত এটুকুই। সম্ভব না, অন্য কিছু বল। আপনাকে আমার অসহ্য লাগছে। ব্যাপার না, এটা মুড সুইং হচ্ছে। কাব্য উঠে গিয়ে দরজা বন্ধ করে পূর্ণতার পাশে বসেছে।
ওর বাহু জড়িয়ে নিয়ে গাল ধরে বলল, দিন দিন আমার মতো রগতটা হয়ে যাচ্ছিস। সঙ্গ দোষে লোহা ভাসে, এটা আসলেই সত্যি কথা। ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট রাখতেই পূর্ণতা জেদ করে সজোরে কামড় বসিয়ে দিয়ে ধরে রেখেছে। কাব্য চোখ বন্ধ করে আছে, সামান্য নড়াচড়া পর্যন্ত করছে না। মনে হচ্ছে যেন সব রাগ ওর ঠোঁটের উপর ছাড়ছে। বেশ কিছু সময় পর ঠোঁট ছেড়ে দিয়ে পূর্ণতা গভীরভাবে দৃষ্টিনন্দন করল। কাব্যর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে দেখেই কলিজা আটকে উঠল। ছলছল চোখের দৃষ্টি ফেরিয়ে নিচু মুখ করে বলল, আই অ্যাম সরি। এবার রাগ কমেছে, পেটে খুব ব্যথা করছে। কাব্য ঠোঁটের রক্ত মুছে পূর্ণতাকে বেডে শুয়ে দিয়েছে। দরজা খুলে ওর খালামনির উদ্দেশ্যে বলল, খাবার দাও আর সাথে পেন কিলার দাও। পূর্ণতা ঘুমিয়ে আছে, কাব্য চুপচাপ পাশে বসে দেখছে। বিড়বিড় করল, এটা প্রথম চুমু ছিল, শালা বউ কামড়ে ঠোঁটের 12টা বাজিয়ে ফেলছে। গভীর রাতের নিস্তব্ধতা যেন অজানা কথোপকথনের এক রহস্যময় মঞ্চ। কাব্য পূর্ণতাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। হুট করে চিৎকার করে উঠল, ধরফরিয়ে উঠে বসে অস্থির কণ্ঠে শুধালো, কি হয়েছে পূর্ণ? পূর্ণতা পেটে যন্ত্রণায় ছটফট করছে। চেঁচামেচির শব্দ পেয়ে ওর আম্মু আব্বু চলে এসেছে। কাব্য বিচলিত হয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। রাতের নীরবতায় ওর প্রতিটা আর্তনাদ জোরালো ভাবে কাব্যর কানে বাজছে, মনে হচ্ছে যেন ডাবল হয়ে বারবার ফিরে আসছে। পূর্ণতা ব্যথা সহ্য করতে না পেরে নিজেকে নিজে আঘাত করছে। চুল টানছে, হাত কামড়াচ্ছে, কাঁদতে কাঁদতে গলা ভারী হয়ে গেছে। কাব্য বাধ্য হয়ে কোলের মধ্যে বসিয়ে ওর হাত বাড়িয়ে দিয়ে বলল, এখানে আঘাত কর। সাথে সাথেই কাব্যর চুল টেনে ধরেছে, হাতে কয়েকটা কামড় বসিয়ে দিয়েছে। সাথে লাঠি উষ্ঠা তো আছেই। মেহেরিন খান মেয়ের কাণ্ড দেখে থ হয়ে বসে আছে। রাত 2:30টার সময় কাব্য পূর্ণতাকে নিয়ে হসপিটালে এসেছে। ডাক্তার ব্যথানাশক ঔষধ খাইয়ে দিয়েছে আর হট ওয়াটার ব্যাগ ব্যবহার করে হালকা ব্যায়ামের মাধ্যমে রিল্যাক্সেশন টেকনিক অবলম্বন করেছে। এটা অনেকটা ব্যথা কমতে সাহায্য করেছে। অতিরিক্ত কান্না করার কারণে পূর্ণতার শরীর ক্লান্ত হয়ে গেছে। ভোর 4টার সময় ওরা হসপিটাল থেকে বাসায় ফিরেছে। পূর্ণতা এখন গভীর ঘুমে আছে, কাব্য চুপ করে ওর পাশে শুয়ে আছে। শীতের শুষ্ক আবহাওয়া, কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং দিনের আলোর স্বল্পতার কারণে এক ধরনের বিষণ্ণতা বা একাকিত্বের অনুভব হচ্ছে। বিষাদময় সকালের একটি মন খারাপি দিন, দুঃখের অনুভূতিগুলো স্পষ্ট ফুটে উঠেছে। কাব্য আর রাতে ঘুমায়নি, ভোরের দিকে বাসায় যাচ্ছে। পূর্ণতাকে রেখে যেতে মনে সায় দিচ্ছিল না, কিন্তু যেতে তো হবেই। আজকে ওর শেষ পরীক্ষা। বাসায় এসে কিছুক্ষণ বই পড়ে পরীক্ষা দিতে চলে গেছে। ওর খালামনিকে বারবার একই কথা বলে গেছে, পূর্ণতা উঠলে যেন ওর দিকে খেয়াল রাখে। শীতকালে সাধারণত বৃষ্টি দেখা যায় না বললেই চলে। বৃষ্টি হলেও তা প্রায়শই হালকা অথবা গুঁড়ি গুঁড়ি হয়ে থাকে। মাঝে মাঝে তুষারপাত বা শিলাবৃষ্টিও হতে পারে, যা বৃষ্টির মতোই একটি রূপ। সকাল থেকে আকাশ মেঘলা, দুপুরের দিকে হালকা বৃষ্টি হচ্ছে। পূর্ণতা ছাদে দাঁড়িয়ে ভিজছে। কাব্য পরীক্ষা শেষ করে আধ ভেজা হয়ে বাসায় ফিরেছে। পূর্ণতাকে না পেয়ে ছাদে চলে এসেছে। দুজনে মুখোমুখি দাঁড়ানো, পূর্ণতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কাব্যর বক্ষে গা এলিয়ে দিয়ে আবেশে চোখ বন্ধ করে নিল। অতঃপর কোমল স্বরে বলল, চৌধুরী সাহেব, কালকের জন্য আমি দুঃখিত। কাব্য পূর্ণতাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, এখন ঠিক আছিস? পেটে কি ব্যথা করছে? না, কমেছে। আপনার পরীক্ষা ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। কাল মুড সুইং হয়েছিল। এই রকম মাঝে মধ্যে হয়, এটা ব্যাপার না। চল ফ্রেশ হব, পরিশ্রান্ত লাগছে। গত রাতে কাব্য ঘুমায়নি, এখন ভীষণ ক্লান্ত। কোনো রকম খাবার খেয়ে পূর্ণতাকে আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেছে। সময়ের সাথে সাথে মানুষ এবং পরিবেশ উভয়ই পরিবর্তিত হয়। ছোটবেলার স্মৃতি, তারুণ্যের উচ্ছ্বাস, বার্ধক্যের ছাপ, সময়ের এই যাত্রাপথে জীবনের বিভিন্ন স্তর দৃশ্যমান হয়। জন্ম, বেড়ে ওঠা, যৌবন, বার্ধক্য, প্রতিটি ধাপই সময়ের হাত ধরে আসে। চলে গেল আরও কয়েকটা দিন। কাব্য রাত 12টা বাজার 5 মিনিট আগে তড়িঘড়ি করে পূর্ণতার রুমে আসলো। ও হালকা ঘুমের মতো পড়েছে, গালে ঠান্ডা স্পর্শ পেয়ে চোখ খুলতেই দেখল কাব্য বসে আছে। ঘুম জড়ানো কণ্ঠে শুধালো,
আপনার হাত এত ঠান্ডা কেন? জলদি উঠে বসো, একটা সারপ্রাইজ আছে। কাব্য বড় আকারের একটা টেডি বিয়ার আর মিনি সাইজের কেক নিয়ে এসেছে। কারণ আজকে মার্চ মাসের 13 তারিখ, পূর্ণতার জন্মদিন। 18 বছরে পড়বে। ওরা কেক কেটে ব্যালকনিতে বসে আছে। আগামীকালকের প্ল্যান করছে। অবশেষে চিন্তা ভাবনা করে বের করলো হিরন পয়েন্ট যাবে 3 দিনের ট্যুরে। খুলনা হিরন পয়েন্ট সুন্দরবনের একটি অন্যতম আকর্ষণ। এখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যায়। সেই সাথে বন্যপ্রাণী যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর ইত্যাদি দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত লঞ্চ বা ট্রলারে করে হিরন পয়েন্টে যেতে হয়। ওখানে থাকার জন্য বন বিভাগের রেস্ট হাউস অথবা আশেপাশে কিছু রিসোর্ট রয়েছে। আজ খুলনা রূপগঞ্জ শহরের একটি সুন্দরতম সকাল। ভোরের আলো ধীরে ধীরে পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়ছে আর তার সাথে সাথে পাখিদের কলরবে মুখরিত হচ্ছে চারপাশ। কুয়াশার চাদর ভেদ করে শিশির কণা চিকচিক করছে ঘাস এবং গাছের পাতায়। নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে ভোরের স্নিগ্ধতা। এই মিষ্টি সকালে রূপগঞ্জ নগরের নিরিবিলি নামের ছোট্ট কফি শপে কাব্য পূর্ণতাকে নিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যে জায়ান জুমানকে নিয়ে চলে এসেছে। এটা আগে থাকতেই কাব্যর প্ল্যান ছিল, পূর্ণতার জন্মদিনে ওরা সবাই মিলে লম্বা ট্যুর দিবে। সবাই সকালে নাস্তা করে 8টার মধ্যে মংলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওখানে লঞ্চে করে যেতে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই জন্য তাড়াতাড়ি বের হয়েছে, মংলায় গিয়ে স্পিড বোর্ড নিয়ে হিরন পয়েন্ট যাবে। গোধূলির সন্ধ্যার নীরবতা এবং প্রকৃতির শান্ত পরিবেশ নৌকায় ভ্রমণের জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরি করে। ওরা সবাই 4টা বাজে হিরন পয়েন্ট চলে এসেছে। সুন্দরবন ইকো রিসোর্ট, সান্ডারবান ইকো রিসোর্ট উঠেছে। খাবার খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল আশপাশটা ঘুরে দেখার জন্য। সবাই মিলে নৌকায় প্রচুর এনজয় করছে। পূর্ণতা বেশ খুশি, প্রফুল্ল দৃষ্টিতে কাব্যর পানে তাকালো, আনন্দিত মনের বহিঃপ্রকাশ যা চোখের মাধ্যমে প্রকাশ করেছে। কাব্য স্মুখ হেসে পূর্ণতা বুকে জড়িয়ে নিয়েছে। গভীর রাতে প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো সবসময় এই বিশেষ এবং অবিস্মরণীয় হয়ে থাকে। এই সময়টা খুব মধুর হয়, যা প্রিয়জনের সান্নিধ্যে আরও মনোরম হয়ে ওঠে। এমন মুহূর্তে একসঙ্গে বসে গল্প করা, হাসা বা চুপ করে একে অপরের উপস্থিতি অনুভব করা এক অন্যরকম অনুভূতি জাগায়। কাব্যর বুকের উপর পূর্ণতা নীরব হয়ে শুয়ে আছে। ওর বুক ওঠানামা করছে, হার্টবিট দ্রুত স্পন্দন হচ্ছে। পূর্ণতা মুখ তুলে কাব্যর পানে দৃষ্টিনন্দন করল। মৃদুস্বরে শুধালো, আপনার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন? এই যে এভাবে শুয়ে আছি, আজীবন এভাবেই থেকে জানা। আপনার ঠোঁট ছুঁতে ইচ্ছে করছে। চুমু লাগবে নাকি? আপনি তো আবার অতিরিক্ত ভদ্র। কাব্য হেসে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, একদম ঠেসে মেরে ফেলব। এখন কাছে গেলে কাল এনজয় করতে পারবি না, অসুস্থ হয়ে যাবি। আর তো মাত্র 5 মাস বাকি, শুধু তোর এইচএসসি শেষ হওয়ার অপেক্ষা। তারপর তোকে বউ সাজিয়ে চৌধুরী বাড়িতে আজীবনের জন্য নিয়ে আসব। হিরন পয়েন্ট সকাল বেলা অপূর্ব সুন্দর হয়ে ওঠে। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ার সাথে সাথে এখানকার সবুজ প্রকৃতি নতুন রূপে ধরা দেয়। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো গাছের পাতায় পড়লে এক মণিমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়। পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ওরা সবাই ভোরের দিকে নাস্তা করে বেরিয়েছে, এখন কাঠের তৈরি রাস্তা দিয়ে হাঁটছে। হাঁটার সময় সুন্দরবনের নির্মল বাতাস এবং প্রকৃতির নীরবতা সবাইকে মুগ্ধ করছে। এটা এখানকার সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা। কাঠের পথ ধরে হাঁটতে হাঁটতে হরিণ, বানর, গুইসাপ, কুমির, চিতাবাঘ দেখছে। পূর্ণতা আর জুমান বেশ প্রফুল্ল মেজাজে আছে। ফোনে কিছু ভিডিও ধারণ করে রেখেছে। বিকেলের দিকে কয়রা উপজেলায় কটকা সমুদ্র সৈকতে এসেছে। এখানে পাশেই একটি রেস্ট হাউজে উঠেছে। কটকা সমুদ্র সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে সবুজ ম্যানগ্রোভ বন এবং নীল সমুদ্রের মিলন চমৎকার। বিভিন্ন ধরনের পাখি, হরিণ, বানর এবং অনন্য বন্যপ্রাণী দেখা যায়। গোধূলির আগ মুহূর্তে সবাই মিলে সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটছে। লালচে আভা রাঙা প্রকৃতির সাথে মৃদু বাতাস উপভোগ করছে। নিস্তব্ধ রাত, ঠান্ডা বাতাস, ঢেউয়ের শব্দ
এবং আকাশের তারা সবকিছু মিলেমিশে এক অসাধারণ মুহূর্ত। চাঁদের আলো সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়েছে। কাব্য পূর্ণতাকে কোলে তুলে নিয়ে হাঁটছে, পূর্ণতা মুগ্ধ দৃষ্টিতে ওর শ্যাম পুরুষকে দেখছে। জুমান আর জায়ান অনেকটা দূরে আছে, ওরা ওদের মতো করে টাইম স্পেন্ড করছে। কাব্য হালকা হেসে পূর্ণতার পানে দৃষ্টি ফিরিয়ে শ্রুতিমধুর কণ্ঠে শুধালো, পূর্ণ, এবার তোর জন্মদিনটা কেমন কাটল? আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছে। তার মানে আমার অষ্টাদশী খুব আনন্দ পেয়েছে। সত্যি, আপনাকে এতগুলো ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না। তাহলে কি করতে হবে? আচ্ছা, রাতে বলবো। ওরা সমুদ্র সৈকতে অনেকটা সময় কাটিয়ে রাত 1টার পরে খাবার খেয়ে রেস্ট হাউসে এসেছে। জায়ান জুমানকে নিয়ে আলাদা রুমে চলে গেছে। কাব্য পূর্ণতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মোহনীয় কণ্ঠে শুধালো, এখন এখানে আসা উচিত হয়নি পূর্ণ। পূর্ণতা কম্পিত স্বরে প্রত্যুত্তর করল, আমার কি রকম একটা ফিল হচ্ছে। ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে বল? আমায় আর একটু শক্ত করে জড়িয়ে নিন প্লিজ। কাব্যর পূর্ণতার নাকে নাক ঘেঁষে শুধালো, কি ইচ্ছে করছে হৃদহরিণী? পূর্ণতা ফিসফিস করে বলল, আপনাকে নিজের সাথে মিশিয়ে নিতে। ব্যাস এইটুকুই। বাকি বুড়া বললে আপনি এড়িয়ে যাবেন। কিছু না থাক, ঘুমাই। শুভরাত্রি। সকাল বেলা সবাই মিলে কিছুক্ষণ হিরন পয়েন্টের আশেপাশের জলাশয় এবং ঘন সবুজ জঙ্গল ঘুরে দেখেছে। সবকিছু গুছিয়ে মোটামুটি দুপুর 12টার দিকে খুলনা রূপগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কারণ আগামীকাল কাব্যর ছুটি শেষ। অফিস থেকে 3 দিনের জন্য ছুটি নিয়েছিল। মেহেরিন খান ফোন করে জানিয়েছে রাতে যেন সবাই ওখানে যায়। অবশেষে দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে ওরা বাসায় এসেছে। মেহেরুমা চৌধুরী এবং মেহরিন খান 2 বোন মিলে রাতের খাবারের আয়োজন করেছে। জায়ান এই দ্বিতীয়বার পূর্ণতাদের বাসায় এসেছে, ওর জন্যই এত প্রস্তুতি চলছে। রাত 9টা বাজে, সবাই ড্রয়িং রুমে বসে কথাবার্তা বলছে। ওরা ঘুরতে গিয়ে যা যা দেখেছে, ভিডিও করেছে, সেই বিষয় গল্প হচ্ছে। মেহেরিন খান পূর্ণতাকে বলল, আম্মু এসব পরে হবে, আমাকে কাজে সাহায্য করো, খুব ক্লান্ত লাগছে। মেহেরুমা চৌধুরী জুরমানকে উদ্দেশ্যে করে বলল, আম্মু একটু কাটাকাটি করে খালামনিকে সাহায্য করো, মেহেরিন কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে। পূর্ণতা চেঁচিয়ে বলে উঠল, কি করো আম্মু? সারাদিন লাল কাপড় আর নীল কাপড় নিয়ে বসে থাকো। 1 ঘন্টার মধ্যে 11 বার টেবিল মুছছ। শুধু রান্নাঘর আর ডাইনিং টেবিল এমন করে সারাদিন কানামাছি খেললে ক্লান্ত তো হবেই। সবাই শুনে হৈ হৈ করে হেসে উঠল। কাব্য গালে হাত দিয়ে মিটমিট করে হাসছে। মেহেরিন খান হেসে তার স্বামীকে বলল, শুনেছ তোমার মেয়ের কথা? শুনতে হবে না, তুমি এখানে বসো। কি রান্না বাকি আছে আমায় বলো। পোলাও, কাবাব আর সবজি বাকিগুলার রান্না শেষ। আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি, তবে একটু পরপর গিয়ে নড়াচড়া করবে না বলে দিলাম, তাহলে কিন্তু মেজাজ খারাপ হবে। পূর্ণতা রান্না করছে, কাব্য পাশে দাঁড়িয়ে মিনি সাইজের হ্যান্ড ফ্যান ধরে রেখেছে। একটু পর পর চুল সরিয়ে খাম মুছে দিচ্ছে। ড্রয়িং রুমের সবাই দেখে হাসছে। জুমান বলল, দেখেছ আম্মু, তোমার ছেলে কত বউ পাগল। রান্না বান্না শেষ করে পূর্ণতা বোরহানি সালাদ রেডি করে সবার শেষে ফ্রিজ থেকে পায়েস বের করে গরম করে ডাইনিং টেবিলে সাজিয়েছে। পুরো 2 ঘন্টার মধ্যে সবকিছু রেডি, পাশাপাশি কাব্য হেল্প করেছে। এবার পূর্ণতাকে ধরে সোফায় বসিয়ে বলল, খালাম্মা, এটা কিন্তু ঠিক হলো না, আমার বউ ঘেমে কি অবস্থা হয়েছে দেখেছ? মেহেরিন খান হেসে ফেলল, আব্বু, তোর বউকে বাড়ি নিয়ে ক্যাবিনেটে সাজিয়ে রাখো, আমার বাসায় থাকলে মাঝে মধ্যে কাজ করতে হবে। সময় হোক সেটাই করব। রাতে সবাই ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। জায়ান জুমামকে নিয়ে চলে যেতে চাচ্ছে। সবাই বাধা দিয়ে বলল, কাল যেতে। জুমান সেদিকে ভনিতা না করে খাবার খেয়ে সবকিছু গুছিয়ে নিয়েছে। ওর আম্মু আব্বুকে বুঝিয়ে শুনিয়ে ওরা চলে যাচ্ছে। অতঃপর রাত 12টার দিকে জুমান সবার থেকে বিদায় নিয়ে জায়ানের সাথে চলে গেছে। কাব্য ওর আম্মু আব্বুকে নিয়ে বাসায় চলে আসছে। সবাইকে বিদায় জানিয়ে পূর্ণতা ওর আব্বুর হাত ধরে উপরে উঠেছে। বাসায় আসার পর বিপত্তি ঘটল। মেহেরিন খান দরজা বন্ধ করতে গিয়ে মেয়ের হাতের উপর ঠাস করে ফেলেছে, সাথে সাথে হাতের নখ কালো হয়ে গেছে।
ইসহাক খান উত্তেজিত হয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, বরফ এটা সেটা লাগাচ্ছে। পূর্ণতা হাতের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। সকালের রোদের আলোকছটার নানা রং ছড়ায়। একসময় সেই রঙিন জলমতি টুপ করে ঝরে পড়ে মাটির কোলে। পৃথিবীর যেখানেই যায় না কেন সে সৌন্দর্যের তুলনা হয় না। হালকা শীত, মিষ্টি রোদ, শীতের আভাস চলে গিয়ে বসন্ত ঋতু আসতে চলল। পূর্ণতার ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হয়ে নিল। খাবার খেয়ে ওর আব্বুর সাথে নিচে নেমেছে। কাব্য বাইকে বসে ওর জন্য অপেক্ষা করছে, কলেজে পৌঁছে দিয়ে অফিসে যাবে। ইসহাক খান ব্যাংকে চলে গেছে। কাব্য পূর্ণতার হাত ধরে বাইকে তুলতেই কোকিয়ে উঠল। অশ্রুভেজা আঁখি দর্শন করে বলল, আমার হাতে কাল ব্যথা পেয়েছি। কাব্য দ্রুত বাইক থেকে নেমে হাত ধরে উত্তেজিত হয়ে দেখছে। ব্যথিত কণ্ঠে শুধালো, কিভাবে ব্যথা পেয়েছিস? আম্মু ভুল করে দরজায় চাপ দিয়েছে। হাত নাড়াতে পারছি না, দিশা বলেছে আজকে নাকি পরীক্ষা আছে। আমি লিখতেও পারবো না, খুব ব্যথা করছে। এত জঘন্যভাবে আঘাত পেয়েছিস অথচ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিসনি। বললেই তো গভীর রাতে চলে আসবেন, এই জন্য বলিনি। কাব্যর মন খারাপ হয়ে গেছে। ফার্মেসি থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ আর পেইন কিলার খাইয়ে পূর্ণতাকে রেখে অফিসে চলে গেছে। দিশাকে পেয়ে পূর্ণতা বেজায় খুশি। অঙ্ক পরীক্ষা ব্রেক টাইমের আগেই শেষ হয়েছে। দুই বান্ধবী মিলে পিঠা খাচ্ছে আর দুষ্টামি করছে। দিশা পূর্ণতার বার্থডে গিফট হিসেবে কিছু কসমেটিক আর একটা ডায়েরি দিয়েছে। ঘুরতে গিয়ে ওরা যা যা করেছে সব কিছুই দিশাকে বলছে। ফোনের ভিডিও দেখিয়ে দুই বান্ধবী মিলে সময়টা বেশ উপভোগ করেছে। সন্ধ্যাবেলা কাব্য পূর্ণতাকে পড়াতে এসেছে। মন খারাপ করে টেবিলে বসে আছে, চোখে মুখে বিষাদের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। চিন্তিত ভঙ্গিতে ভাবছে পূর্ণতার ডান হাতের তর্জনী আঙুলের নখটা বোধহয় উঠে যাবে। যখন আঘাত লেগেছে তখন ঠিক কতটা যন্ত্রণা পেয়েছে। পূর্ণতা মনোযোগ দিয়ে পড়ছে, কাব্য অধীর আগ্রহ নিয়ে ওর প্রিয়তাকে দেখছে। এলোমেলো চুল, মুখটা হালকা ফুলে আছে, কি অদ্ভুত সুন্দর লাগছে। হুট করেই পূর্ণতার দৃষ্টি ফেরালো, শান্ত ভঙ্গিতে তাকিয়ে চিরকণ্ঠে শুধালো, আপনার কি মন খারাপ? হাতের যে অবস্থা করেছিস আমার, মন ভালো থাকবে কিভাবে? আম্মু বুঝতে পারেনি, হুট করেই লেগে গেছে। নখটা কালো হয়ে গেছে, এখন কি ব্যথা করছে? না, ঠিক আছে। পরীক্ষায় কেমন হয়েছে? আজকে তো আমি নকল করেছি। হাতে ব্যথার জন্য কলম ধরতেই পারছিলাম না। পরে দিশার আর আমার খাতা চেঞ্জ করে নিয়ে সব লিখে দিয়েছে। সর্বনাশ, কাব্য চৌধুরীর বউ নকল করেছে। মানসম্মানের ফালুদা হয়ে গেল। এসব মেনে নেওয়া যায়? ফেল করলে মানসম্মান বেড়ে যেত নাকি? আম্মু বলেছে আমি নাকি বংশের মুখ উজ্জ্বল করেছি। কফি খাবেন? বানিয়ে আনবো। খাবো না, চুপচাপ বসে পড়। এখন আম্মু ভুলেও আমার রুমে আসবে না। সিরিয়াল মিস করে রুমে বসে ফোন টিপছে, যদি কিছু বলেন এই জন্য ভয় পাচ্ছে। কাব্য উঠে গিয়ে ওর খালামনির রুমে উকি মারল। চেঁচিয়ে বলে উঠল, শাশুড়ি আম্মা, এটা কিন্তু ঠিক করলা না। আমার বউয়ের হাতের 12টা বাজিয়ে ফেলছ। এখন এই হাত নিয়ে আমায় জন্য কফি বানাবে কিভাবে? নাকি আমি নিজেই বানিয়ে খাবো? মেহেটিন খান মিনমিন করে বলল, আব্বু রাগ করিস না, এখনই দিচ্ছি। আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটব। কী রকম ছটফট করেছে, ওই দৃশ্য মনে পড়লে কলিজায় মোচড় দিয়ে উঠে। তোকে ফোন করব ভেবেছি, তাও করতে দেয়নি, টেনশনে করবি বলে। কাব্য কফি খাচ্ছে আর পূর্ণতাকে অঙ্ক করিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে ইসহাক খান অফিস থেকে ফিরেছে। হাতে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে এসেছে। চমচম, রসগোল্লা, সন্দেশ, ছানামুখী, এর কারণ আজকে তার প্রমোশন হয়েছে। আগে জেনারেল ম্যানেজার ছিল আর এখন ডেপুটি জেনারেল ম্যানেজার পদ পেয়েছে। সবাই বেশ খুশি। ড্রয়িং রুমে বসে মিষ্টিমুখ করছে। কাব্য বরাবরই মিষ্টি জাতীয় খাবার এভয়েড করে, কিন্তু আজকে পূর্ণতা অর্ধেক খেয়ে খেয়ে ওকে খাওয়াচ্ছে। মেহেরিন খান দেখে শুধালো, পূর্ণতা এসব কি? তুমি চুপ করো তো, বেশি কথা বলবে না। তুমি তোমারটা খাও, আমি ওকে আলাদা দেই। উনি এটাই খাবে। কাব্য মৃদু হেসে বলল, খালামনির সমস্যা নেই তো। এবার পূর্ণতা দুষ্টামি করে এক পিস সন্দেশ চেটে কাব্যর মুখের সামনে ধরেছে, ভাবছে হয়তো খাবে না, কিন্তু দেওয়ার সাথে সাথেই মুখে নিয়ে বলল, আর না পূর্ণ, এবার বেশি হয়ে যাচ্ছে।
শীতের রুক্ষতা ও শুষ্কতা কাটিয়ে বসন্ত প্রকৃতিতে নিয়ে আসে সজীবতা, নবজীবনের স্পন্দন ও রঙের ছোঁয়া। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্তকাল, যাকে ঋতুরাজও বলা হয়। এই সময়ে গাছে গাছের নতুন পাতা গজায়, পলাশ, শিমুল ও কৃষ্ণচূড়ার মতো ফুল প্রকৃতিকে রঙিন করে তোলে এবং বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করে। শীতের নির্জীবতার শেষে প্রকৃতি যেন জেগে ওঠে নতুন উচ্ছ্বাস ও আনন্দে। চলে গেল আরও 1 মাস। শীত পেরিয়ে বসন্ত ঋতু এসেছে। পূর্ণতার টেস্ট পরীক্ষা চলছে। কাব্য জবের বাহিরে ফ্রি সময়টা সম্পূর্ণ পূর্ণতাকে দেয়। পরীক্ষার রেজাল্ট ভালো করলে মেডিকেল কলেজে অ্যাডমিশন করাবে। অফিস থেকে সোজা ওর খালামনির বাসায় এসেছে। ফ্রেশ হয়ে পূর্ণতাকে পড়াচ্ছে, কাল ওর ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা আর এটাই শেষ। মেহেরিন খান এসে সন্ধ্যার নাস্তা দিয়ে গেছে। কাব্য খাচ্ছে আর পূর্ণতাকে খাইয়ে দিচ্ছে। হুট করেই ওর ফোনে, কাব্যর ফোনে আননোন নাম্বার থেকে কল এসেছে। এই জন্য রিসিভ করছে না, সাইলেন্ট মুডে রেখে দিয়েছে, বাজতে বাজতে কেটে যাচ্ছে। বারবার কল আসছে দেখে পূর্ণতা মেজাজ খারাপ করে বলল, দেখুন কাকে কলেরায় ধরেছে। জানি না তো এটাকে। আননোন নাম্বার, থাক রিসিভ করার দরকার নেই। আরে প্রয়োজনীয় কলও তো হতে পারে। কল রিসিভ করে ফোন লাউড স্পিকারে দিয়েছে। অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, হ্যালো হ্যান্ডসাম, হাউ আর ইউ। পূর্ণতা কপাল কুঁচকে তাকিয়ে আছে, কাব্যভীত কণ্ঠে শুধালো, হু আর ইউ। আরে আমায় চিনো না? ওই যে আজকে তুমি আমি একসাথে কফি খেয়েছি। অফিসের নতুন এমপ্লয়ি, আমার নাম লেনা। তোমাকে তো বলেছিলাম ভুলে গেছো। হোয়ার ডিড ইউ গেট মাই ফোন নাম্বার? ওটা সিক্রেট বলা যাবে না। এখন বলো কি করছো? ফোন করেছেন কেন সেটা বলুন। অনেক কথা আছে, ওটা কাল তোমার সামনে বসে চোখে চোখ রেখে বলবো, বুঝেছ? পূর্ণতা ক্ষোভে ফোন ছুঁড়ে ফেলে দিয়ে কাব্যর দিকে ক্রন্দন দৃষ্টিতে আঁকি ফেরালো, চেঁচিয়ে বলে উঠল, বাসায় বসে কফি বানিয়ে গিলাই তাতে হয় না। অফিসে গিয়ে কফি খেতে হবে কেন? আজকে থেকে চা কফি দুইটাই বন্ধ। আরে ওই মহিলা আজকেই জয়েন করেছে। আমি খাচ্ছিলাম তখন এসে পাশে বসে বকবক শুরু করেছে। পুরো 30 মিনিট বিরক্ত হয়ে শুনেছি। ফোন নাম্বার কোথায় পেয়েছে? আমি সত্যি জানি না পূর্ণতা বিলাপী স্বরে বলে উঠল, ইচ্ছে করছে মাথাটা ভেঙে ফেলতে। দিন দিন বুড়ো হচ্ছে আর বিমরতি ধরছে। মেজাজটা চরম পর্যায়ে বিগড়ে দিয়েছে। যা ইচ্ছে কর, বা রেগে কথা বলা বন্ধ করতে পারবি না বলে দিলাম। তাহলে সোজা মার খাবি। বেশ কিছুক্ষণ পর পূর্ণতার ফোনে মেসেজ নোটিফিকেশন পেয়ে চমকে উঠল। বসা থেকে দাঁড়িয়ে গান গাইছে আর ডান্স করছে, ধিন চিকা ধিনকা চাইকা, ধিন চিকা ধিনকা চাইকা রে আয় 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 আ বারা মহিনে মুইং বারা ট্রাকেশ তুচুকো প্যার জাতা উগারে। কাব্য অবাক নয়নে তাকিয়ে আছে, হুট করে কি হলো, কিছু বুঝতে পারছে না। বিড়বিড় করে বলল, মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। আরে চৌধুরী সাহেব, আপনি মামা হতে যাচ্ছেন, আর আমি মামি। আহ কি সুখ আর সুখ। জুমু বলেই ওর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করল। কাব্য শুনে হাসি মুখে বসে আছে। পূর্ণতা ওর আম্মুকে ডেকে নিয়েছে। জুমান হেসে হেসে কথা বলছে। জায়ানকে এখনও এই ব্যাপারে কিছু জানায়নি, রাতে বাসায় ফিরলে সারপ্রাইজ দিবে। জুমান আগামীকাল সবাইকে ওদের বাড়িতে যেতে বলেছে। কাব্য চিন্তা ভাবনা করে জানিয়েছে, আগামীকাল সন্ধ্যায় সবাই মিলে যাবে। মেহেরিন খান খুশির খেলায় বোনকে ফোন করে সবটা বলে দিয়েছে। দুইটা পরিবারের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে পূর্ণতা, কারণ ও বাচ্চাদের খুব পছন্দ করে। কনকনে শীতের আমেজ কেটে গিয়ে গাছে গাছে নতুন ফুল পাতার আগমন, রামা সন্ধ্যা, বাতাসে আমের মুকুলের প্রাণ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশের গাছগুলো ডালপালা মেলে ফুল ফোটানোর প্রস্তুতি নিচ্ছে। চারদিকে যেন উৎসবের আমেজ। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সবাই সেজে উঠতে চায় প্রকৃতির রঙে। আজকে সন্ধ্যায় সবাই মিলে জুমানের শ্বশুর বাড়িতে যাচ্ছে, এখন গাড়িতে আছে। সাথে বিভিন্ন ধরনের মিষ্টি ফলফলাদি, আত্মীয়দের জন্য নতুন কাপড়চোপড়। ওরা প্রায় 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছে। সবাই বেশ আনন্দে আছে। জুমানের শ্বশুর শাশুড়ি খুব খুশি। সবাই ড্রয়িং রুমে বসে কুশল বিনিময় করছে। এরপর শুরু হলো অতিথি আপ্যায়ন।
আয়ান পূর্ণতাকে দেখে দূরে সরে গেছে, কারণ ওকে দেখলেই পুরনো স্মৃতি জেগে ওঠে। আজ ও ভুলতে পারেনি, মাঝে মধ্যেই ওর জন্য প্রচুর মন খারাপ করে। জুমান আর পূর্ণতা দুই বোন মিলে গল্প করছে। আনন্দে আত্মহারা হয়ে পূর্ণতা বলল, জুমু আমি কিন্তু নতুন আত্মীয়র নাম ঠিক করে ফেলছি। কি হো, এত জলদি নাম ঠিক করে ফেলছিস? ছেলে হলে নাম রাখবে জয় অথবা জয়ন্ত। আর যদি মেয়ে হয় তাহলে? আরে মিলিয়ে নিও ছেলেই হবে। তারপর তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব, ঠিক আছে? আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না বইন। তোমার ভাইকে বেশি দেখবে না, ঠিক আছে? কি আমার ভাইকে দেখব না কেন? তাহলে ওনার মতো বদরাগী, গুরুগম্ভীর হবে। ড্রয়িং রুমের সবাই শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কাব্য হা হয়ে তাকিয়ে আছে, ফিসফিস করে বলল, আজকের রাতে তোর খবর আছে। রাতের ডিনারের পর সবাই চলে আসার প্রস্তুতি নিচ্ছে। জুমান এবং জায়ান সাথে আসবে। পূর্ণতা ফ্রেশ হয়ে মোটামুটি রেডি হয়ে নিল। বাকিরা সব কিছু গুছিয়ে 12টার মধ্যে বের হয়েছে। ওদের বাসায় ফিরতে ফিরতে রাত 1:30 বেজে গেছে। পূর্ণতা কাব্যর সাথে এসেছে। ওর আম্মু আব্বু বাসায় চলে গেছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। রাতে কাব্য পূর্ণতাকে দিয়ে পাটে পাচ্ছে। জুমানের শ্বশুর বাড়িতে বসে ফাজলামো করেছে, এটাই তার শাস্তি। মুখ ভার করে বলল, আসলেই সত্য কথার ভাত নাই। আমি কি ভুল বলেছি? কাব্য গা ছাড়া ভাব নিয়ে ফোন টিপছে। উফ আমার হাত ব্যথা করছে, আর জীবনেও বলবো না। গুরুগম্ভীর এবারের মতো ছেড়ে দিন কেন্দ্রে বাঁচি। আরো 10 মিনিট বাকি আছে। এরপর কান ধরে 5 মিনিট রুমের মধ্যে হাঁটবি, তারপর এসে আমায় জড়িয়ে ধরে ঘুমাবি, বুঝেছিস কিনা? ওরে আমার আল্লাহ, এত বড় সাহস কাব্য চৌধুরীর বউকে কান ধরানো! দ্বারা দেখাচ্ছি মজা। পূর্ণতা দৌড়ে ওয়াশরুমে চলে এসেছে। কমোডের উপর বসে ভাবছে, আল্লাহ আজকের মতো বাঁচাও, নয়তো আমি বাথরুম থেকে বের হব না। প্রায় 10 মিনিট হয়ে গেছে, পূর্ণতা আসছে না দেখে কাব্য উঠে এসে দরজা ধাক্কাচ্ছে। চেঁচিয়ে বলে উঠল, আগে কান ধরুন, 10 বার উঠবস করুন, নয়তো আমি বের হচ্ছি না। সারারাত এইখানেই থাকবো, সাথে ফোন নিয়ে এসেছি, ভিডিও দেখব। হায় আল্লাহ, কান ধরার কথা কার ছিল? আপনি আর আমি তো একই, ধরে ফেলুন। ধরে দাঁড়িয়ে আছি, দরজা খোল। পূর্ণতা দরজা খোলার সাথে সাথেই কাব্য হাত ধরে ওয়াশরুম থেকে বের করে, দেয়ালের সাথে দুহাত শক্ত করে চেপে ধরেছে। এবার বল কি করতে হবে? কিছু করতে হবে না। ছেড়ে দিন নয়তো আমি চেঁচাবো। চেঁচা, তারপর সবাই এসে অন্য কিছু ভাবুক। আচ্ছা অনেক রাত হয়েছে, আমার খুব ঘুম পাচ্ছে। একটা শর্ত আছে, মেনে নিলে ঘুমাতে পারবি। কি জলদি বলে ফেলেন, হাতে ব্যথা পাচ্ছি। কাল আমি অফিস থেকে ফেরার আগে শাড়ি পরে সাজুগুজু করে থাকবি, এসে দেখব। ওহ এই ব্যাপার, আমি ভাবলাম অন্য কিছু। আপাতত এটাই ম্যাডাম। এই বসন্তের রাতে ঘুমে চোখ চায় না জড়াতে প্রকৃতির এক নিস্তব্ধ এবং গম্ভীর পরিবেশে শোভমান। এই রাতের সৌন্দর্য, যেমন পাখিদের ডাক, কুকুরের ঘেউ ঘেউ, বনভূমির নিস্তব্ধতা এক গভীর আবেদন তৈরি করে। পূর্ণতা কাব্যকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর বুকের ডিপ ডিপ আওয়াজ বুঝছে, আর ভাবছে কাল কোন রঙের শাড়ি পরবে। এত নরচিস কেন? একটু শান্তিতে থাক না পূর্ণ। উফ একটা কথা বলতে ইচ্ছে করছে, না বললে পেটের মধ্যে গুড়গুড় করবে। কি কথা বলে ফেল। কাল আমি কোন রঙের শাড়ি পরব, সেটা আমি চুজ করে কার্বারে রেখে যাব। পরের দিন সন্ধ্যা ছিল বেশ চমৎকার, কিন্তু মনে বিষণ্ণতা মিশ্র অনুভূতির ছোঁয়া। যেখানে পরিবেশের সৌন্দর্য বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে আনন্দদায়ক না হওয়ার একটি গভীর মানসিক অবস্থার ইঙ্গিত দিয়েছে। এই ধরনের অনুভূতি তখন দেখা যায় যখন বাহ্যিক পরিস্থিতি অনুকূল থাকা সত্ত্বেও মনের মধ্যে বিষণ্ণতা বা দুঃখ কাজ করে। সন্ধ্যা 8টা বেজে গেছে। পূর্ণতা সাদা শাড়ি পরে সেজেগুজে বসে আছে, কিন্তু কাব্য এখনো আসছে না। এত দেরি হচ্ছে দেখে মুখ ভার করে নিচে এসেছে। দেখে ড্রয়িং রুমে সবাই চিন্তিত ভঙ্গিতে বসে আছে। অবাক হলো অসময়ে ওর আম্মুকে দেখে। বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। সবাই নিশ্চুপ, কেউ কিছু বলছে না। জুম্মু আপু কি হয়েছে, সবাই চুপচাপ কেন? ভাইয়ার অফিসে আগুন লেগেছে পিচকু। পূর্ণতা, কি বলছো এসব? উনি কোথায়? বাবা আর খালু গেছে ব্যাপারটা দেখতে। আয়
আমার পাশে শান্ত হয়ে বসো। পূর্ণতা কাঁপা কাঁপা স্বরে শুধালো, তোমরা কি করে জানলে আগুন লেগেছে? কল দিয়েছিল কি? টিভিতে নিউজ দেখেছি, দুপুরে আগুন লাগছে। 11 জন মারা গেছে, 4 জন হসপিটালে, আইসিইউ আছে। বলি জুমান কেঁদে ফেলল। পূর্ণতা আকস্মাৎ ফ্লোরে বসে পড়েছে, চোখ ছলছল করছে। চারপাশে মনে হচ্ছে যেন সব কিছু অন্ধকার লাগছে। অস্পষ্ট কণ্ঠে বলল, আম্মু আমার কাব্য কোথায়? আধ ঘন্টার ধরে পূর্ণতা কান্নাকাটি করছে, পরনের শাড়ি চুড়ি এলোমেলো হয়ে গেছে, কানের দুল ফ্লোরে পড়ে আছে। বারবার একই কথা বলছে, আমি কাব্যর কাছে যাব, আমায় নিয়ে যাও প্লিজ। অতিরিক্ত চিৎকার আর কান্না করার কারণে বুকে ব্যথা উঠে গেছে। টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। ওর আম্মু মাথায় তৈল দিয়ে জড়িয়ে ধরে বসে আছে। জুমানও ভয় কাঁদছে, জায়ান ওকে বুঝাচ্ছে। রাত 9টায় ওদের বাবা খালু বাসায় ফিরেছে। কাব্য ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই পূর্ণতা দৌড়ে গিয়ে ঝাপটে ধরে অঝর কাঁদছে। কাব্য মাথায় হাত রেখে ঠান্ডা স্বরে বলল, তোর জন্যই হয়তো আজ আমি বেঁচে গেছি পূর্ণ। লীনা নামের মেয়েটা মারা গেছে। পূর্ণতা শুনে কাব্যর বুক থেকে মাথা তুলে তাকালো, কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হ? একদম পুড়ে ছাই হয়ে গেছে। ওর বাবা লাশ নিতে এসেছিল। হুট করে পূর্ণতা বুকে হাত দিয়ে পড়ে যেতে নিলেই কাব্য ধরে সোফায় শুয়ে দিচ্ছে। ইশারায় বুঝিয়েছে, ওর বুকে প্রচণ্ড রকমের ব্যথা করছে। দুচোখ থেকে অঝরে জল গড়াচ্ছে। কাব্য উত্তেজিত হয়ে বুকে জোরে জোরে চাপ দিচ্ছে। উচ্চস্বরে বলে উঠল, পূর্ণ অসুস্থ এটা সবাই জানো, ওকে এত পেরেশানি দেওয়ার কি দরকার ছিল? কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। হালকা কুসুম গরম পানি খাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। পূর্ণতা অতিরিক্ত টেনশনের কারণে কান্নাকাটি করে একদম ক্লান্ত হয়ে গেছে। কাব্য খাবার খেয়ে রুমে এসে ফ্রেশ হয়েছে। পূর্ণতাকে নিয়ে ব্যালকনিতে গুমোট ভাব নিয়ে বসে আছে। চোখে মুখে মন খারাপের ভার। লীনা মেয়েটার কথা খুব মনে পড়ছে। ওই দিন ফাজলামো করে কাব্যকে কল করেছিল অফিসের কাজের বিষয় জানার জন্য, কিন্তু তার আগেই পূর্ণতা ফোন ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করেছে। এসব শুনে লেনা কল কেটে দিয়েছিল। কাব্য পরদিন অফিসে গিয়ে এসব জানতে পেরেছে। আপনার ওই মহিলার জন্য মন খারাপ হচ্ছে। গত পরশু মজা করে ওসব বলেছিল। ওই দিন কফি খাচ্ছিল আর অনেক কথা বলতে চেয়েছে, আমি পাত্তা দেইনি। যদি জানতাম এই রকম হবে তাহলে ওর সাথে কথা বলতাম। পরিবারের একমাত্র মেয়ে, মা বেঁচে নেই। ওর বাবা কি রকম আহাজারি করেছে মুহূর্তটা আমি কিছুতেই মাথা থেকে নিষ্কাশন করতে পারছি না। মন খারাপ করে কি হবে? সবাই একদিন মরে যাবে, কেউ আগে কেউ পরে। তবে কিছু মৃত্যু মানা যায় না পূর্ণ। যখন আগুন লেগেছে আপনি কোথায় ছিলেন? বসের সাথে আমরা 8 জন ফায়ারফ্লাই রেস্টুরেন্টে মিটিংয়ে ছিলাম। পূর্ণতার কাব্যর কপালে গভীর চুমো এঁকে দিয়ে নিচু স্বরে বলল, আপনি ঠিক আছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আমি কত ভয় পেয়েছি জানেন? কলিজা ধকধক করছিল, মনে হচ্ছিল চোখের সামনে আজরাইলকে দেখে পেয়েছে। কাব্য মৃদু হাসল, আমি জানি তো আমার জান পাখিটা আমাকে অনেক বেশি ভালোবাসে। চল শাড়ি পরে চোখে গাঢ় কাজল দিয়ে সাজ, বাহির থেকে হেঁটে আসি। তাহলে মন ভালো হয়ে যাবে নিশ্চয়। গভীর রাতে মৃদু বাতাস, সাথে প্রিয় মানুষের সান্নিধ্যে থাকলে রোমান্টিক পরিবেশে অনুভূত হয়, যা অনেক সময় একাকিত্ব, নীরবতা দূর করে নিজেকে সুখী মানুষের তালিকায় রাখে। তখন প্রকৃতি এক নিঃশব্দ সময়ে প্রতিফলিত করে, আর এটা আমাদের মনে শান্তি এনে দেয়। কাব্য দুঃখেতে হাত গুজে আছে, পূর্ণতা ওর প্রবণরাস্তি শক্ত করে ধরে ধীর পায়ে হাঁটছে। চাঁদের আলো প্রতিফলিত হয়ে চারদিকটা আলোকিত করে রেখেছে। হুট করেই কাব্য বলে উঠল, আমার সর্বনাশ হয়ে গেছে পূর্ণ। শাড়ির আঁচল যেই না তোর ব্লাউজের ঠিকানায় হারিয়েছে। বাহ, খুব ভালো কবিতা। এটা কবিতা মনে হচ্ছে। তা নয় তো কি? দেখ না, এত কম তাপমাত্রায় ঘেমে যাচ্ছে বুক, তোকে হালকা আবেশে জড়িয়ে নিতে চায়। নেশার মতো কি এক অসুখ, শরীরে শিহরণ বয়ে যায়। তোর শাড়ির আঁচলে আমার মুখ ডেকে দিলে বুকভরা নিঃশ্বাসে বেঁচে থাকার ইচ্ছে জাগে। পূর্ণতার কাছে এসে কাব্যকে জড়িয়ে নিল, ফিসফিস করে বলল, সত্যিই তো ঘেমে যাচ্ছেন। আজকে তো অত গরম নেই। এটা তোর রূপের তেজ।
তুই কাজল চোখে তাকালে আমি হাজাবার ঝলসে যাই। বেলা অবেলায় রোজ নিয়ম করে দুবেলায়। টু বি কন্টিনিউ।